নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে আম উপহার পাঠিয়েছেন, সেই আমের স্বাদ কেমন, সেটা মিষ্টি নাকি টক? আমি এই বিষয়ে অর্থাৎ আম কেন্দ্রিক যে কূটনৈতিক তৎপরতা, সেই বিষয়ে যাওয়ার আগে এই আমটি নিয়ে সামান্য আলোচনা করি, হয়তো দর্শক শ্রোতাদের ভালো লাগবে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে আম ভারতের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন এবং কয়েকজন মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ত্রিপুরার মানিক সাহা আছেন, অনেকেই আছেন। এই যে আম পাঠিয়েছেন, এই আমের নাম হচ্ছে হাড়ি ভাঙা আম। কেন এরকম একটা বিচিত্র নাম? তারও একটা সুন্দর ইতিহাস আছে, মজার ইতিহাস। এমনিতে আমের নাম ভারী সুন্দর সুন্দর নাম। হাড়ি ভাঙা আমের নাম কি করে এরকম একটা নামকরণ হলো, আমি একটু পড়ে শোনাই আপনাদের একটি লেখা থেকে, যে আমটির ইতিহাসের গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের একজন বৃক্ষবিলাসী মানুষ। শুরুতে এর নাম ছিল মালদিয়া। আম গাছটির নিচে তিনি মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন, অর্থাৎ জল দিতেন। একদিন রাতে কে বা কারা ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলে। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে। সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলি বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চান। তখন চাষি নফল উদ্দিন মানুষকে বলেন, যে গাছের নিচে হাঁড়িটা মানুষ ভাঙছিল, সেই গাছেরই আম এগুলা। তখন থেকেই ওই গাছটির আম হাড়ি ভাঙা আম নামে পরিচিতি পায়। বর্তমানে রংপুরের হাড়ি ভাঙা আমের মাতৃগাছটির বয়স 63 বছর। এখন রংপুরের এই যে আম, এই আমের একটা বৈশিষ্ট্য আছে। এই আমের আটি খুব ছোট এবং এই আমে আঁশ নেই, এবং অবশ্যই আমটি অত্যন্ত সুস্বাদু এবং বেশ ভালো মিষ্টি আম, খুবই সুস্বাদু আম। কিন্তু আমি যে কারণে এই আলোচনা করছি, মোহাম্মদ ইউনূস যখন আম পাঠিয়েছেন, সেই আম আসলে এই যে আমের স্বাদ টক না মিষ্টি, এই প্রশ্ন এই জন্য উত্থাপিত হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এটা তার একটা কূটনৈতিক তৎপরতা হিসেবে পাঠিয়েছেন। অনেকে বলছেন যে এটা কূটনৈতিক সৌজন্য। তিনি হাসিনা সরকারের সময় থেকে এই যে আম কূটনীতি শুরু হয়েছে, সেটাকেই তিনি বজায় রাখলেন, এবং এই নিয়ে অনেকে নানা রকম মজা ঠাট্টা তামাশা করছেন, তাকে অনেকে খাটো করছেন। কেউ কেউ বলছেন ঠেলার নাম বাবাজি, অর্থাৎ ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিলেন, কিন্তু এখন বুঝে গিয়েছেন যে এই বিশাল প্রতিবেশী দেশটির সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করাটা বোকামি হবে। তাই ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করা এবং পড়শি রাজ্যগুলো, ভারতের পড়শি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা, এইটা মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য, এটা অনেকেই মনে করছেন। এমনকি এই যে দিন সাতেক আগে গুজরাতে ব্রিজ ভেঙে যে 11 জনের মৃত্যু হলো, সেই ঘটনাতে মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছেন। সেই চিঠিকে কেন্দ্র করেও কিন্তু আমি দেখেছি সমাজ মাধ্যমে বহু মানুষ তারা বলছেন যে ইউনূসের এই শোক ব্যক্ত করাটা এটাও এক ধরনের তার অবস্থান বদল, অর্থাৎ তিনি ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার, তাদের সঙ্গে একটু যেন পা মেলাতে চাইছেন, একটু যেন কাছাকাছি আসতে চাইছেন। এবং অনেকে বলছেন যে এর নানাবিধ কারণ আছে। এক তো হচ্ছে যে খাদ্য সংকটের একটা বড় সম্ভাবনা বাংলাদেশে তৈরি হচ্ছে। অনেকেই বলছেন যে সেটা দুর্ভিক্ষে পরিণত হতে পারে। বাণিজ্য চুক্তি নিয়ে যে সমস্যায় পড়েছে বাংলাদেশ, ভারতও পড়েছে, কিন্তু বাংলাদেশের রপ্তানি নিয়ে মার্কিন সিদ্ধান্ত, মোহাম্মদ ইউনূস মনে করছেন যে আমেরিকায় যে পণ্যগুলি বাংলাদেশ পাঠাতো, সেগুলি
অনেকগুলি এখন আর আগের মতো পাঠানো যাবে না, ফলে নতুন বাজার দরকার। এই নতুন বাজারের মধ্যে বাংলাদেশ ভারতকেও মানে গণনায় ধরেছে যে ভারতেও তারা কিছু পণ্য রপ্তানি করবে যাতে তাদের অর্থনীতিটাকে ধরে রাখা যায়। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে এই 10 মাস 11 মাসের মাথায় এসে মোহাম্মদ ইউনূস হয়তো খানিকটা মনে করছেন যে ভারতের সঙ্গে অন্তত দৃশ্যত একটা সুসম্পর্কের বার্তা দেওয়া বা মানুষকে বোঝানো যে তিনি ঠিক পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন না। কিন্তু বাস্তব সেটা ভিন্ন, সেটা অন্যভাবে বোঝা যায়, উপলব্ধি করা যায়। অর্থাৎ ইউনূস যতই আম পাঠিয়ে আম কূটনীতি করার চেষ্টা করুন না কেন, তার সরকারের নানা পদক্ষেপে কিন্তু বোঝা যাচ্ছে যে এই আম অর্থাৎ এই কূটনীতির আম কখনোই ভারত সরকারের কাছে বা ভারতের প্রধানমন্ত্রীর কাছে খুব মিষ্টি মনে হবে না, বরং এই আম টক হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং তার সঙ্গত কারণও আছে। সঙ্গত কারণগুলি কি আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরি যে কেন ভারত সরকার এই মোহাম্মদ ইউনূসের আম কূটনীতিকেও খুব একটা বাড়তি গুরুত্ব দিচ্ছে না। তারা এটাকে মনে করছে যে আর 5টা সাধারণ ঘটনার মতন, এটার মধ্যে মোহাম্মদ ইউনূস হয়তো কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ভারত সরকার এক্ষুনি খুব খোলা মনে এই বার্তা গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। কেন নয়? তার একটা বড় কারণ হচ্ছে যে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশে পালা বদলের 1 বছর পূর্তি হবে। মোহাম্মদ ইউনূস তার সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালনেরও বর্ষপূর্তি হবে আগামী মাসে 8ই আগস্ট। আপনাদের মনে থাকবে যে এই 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস যখন প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তাকে প্রথম যিনি ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন তার নাম নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মনে করেছিলেন যে পড়শি দেশে যে রাজনৈতিক অস্থিরতার পর অন্তত 5 তারিখে যে অভাবনীয় ঘটনা ঘটেছে, তারপর 3 তারিখের মাথায় সেখানে যখন একটি সরকার দায়িত্ব নিচ্ছে, ফলে সেই সরকারের জন্য শুভকামনা প্রকাশ করা, শুভেচ্ছা জানানো এগুলি জরুরি। এগুলি শুধুমাত্র কূটনীতি নয়, একটা প্রতিবেশীর প্রতি যে ধরনের আচরণ করা উচিত ভারতের প্রধানমন্ত্রী সেটাই করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শুভেচ্ছা বার্তা অর্থাৎ টেলিফোনে যে কথোপকথন হয়েছিল, তাতে নরেন্দ্র মোদীকে কিছু কথা তখনই বলতে হয়েছিল যেটা হয়তো না বললেই ভালো হতো, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তাকে বলতে হয়েছিল। সেটি হচ্ছে যে 5 তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে বাংলাদেশে যে হিংসাশ্রয়ী পরিস্থিতি তৈরি হয়, তাতে দেখা যায় যে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপরে প্রবল পরিমাণে আক্রমণ, সন্ত্রাস ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে এই অনুরোধটি করেছিলেন যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানালাম, কিন্তু আপনি সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনাগুলি ঘটছে এগুলির সুবিচার করা এবং এগুলিকে বন্ধ করার আপনি চেষ্টা করবেন। মোহাম্মদ ইউনূস নিজেই তিনি পরবর্তী সময়তে মোদির সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই ফোনালাপের প্রসঙ্গ ফাঁস করেছেন। তাতে তিনি নিজেই বলেছেন যে তিনি নরেন্দ্র মোদীকে সেদিনই বলেছিলেন যে এই ঘটনাগুলি কোনোটাই ধর্মীয় নয়, সাম্প্রদায়িক নয়, এগুলি সবই রাজনৈতিক প্রতিহিংসার কারণে হচ্ছে। লক্ষণীয় যে তিনি যেদিন দায়িত্ব নিলেন ঠিক সেদিন বা তার পরদিন তিনি জেনে গেলেন যে এগুলি কোনোটাই ধর্মীয় কারণের জন্য হচ্ছে না, রাজনৈতিক কারণে হচ্ছে। সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে হচ্ছে না, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হচ্ছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস তাকে এই কথাগুলি ভারতের প্রধানমন্ত্রীকে বললেন যেগুলি তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে মোহাম্মদ ইউনূস কিন্তু আজ পর্যন্ত তার অবস্থান বদল করেননি, তার সরকারের অবস্থান বদল হয়নি। আমরা জানি যে গত 10 জুলাই বাংলাদেশের সংখ্যালঘুদের সর্ববৃহৎ সংগঠন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা একটা পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে তারা বলেছে যে মোহাম্মদ ইউনূস সরকারের 330 দিনে 2244টি হামলার ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ হিসেব মতন দিনে 7টির বেশি হামলার ঘটনা ঘটেছে, যা সংখ্যালঘুদের উপর সংগঠিত হয়েছে। তার মানে সংখ্যাগুলি কমেনি। এবং শুধু তাই নয়, সরকার যখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যেগুলি সাম্প্রদায়িক গোলমাল নয়, স্বভাবতই এগুলি আর 5টা ঘটনার মতনই ধীর গতিতে তদন্ত এগোচ্ছে। অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসন তারা অভিযোগ নিতে অস্বীকার করেছে। এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা গত 9-10 মাসে, এমন নয় যে বাংলাদেশে এই প্রথম সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, অতীতেও বিভিন্ন জমানায় আক্রান্ত হয়েছেন, কিন্তু এই 9-10 মাসের ঘটনা, অর্থাৎ একটা নতুন সরকারের, এই যে অন্তর্বর্তী সরকারের সময়ে তার যদি একটা বৈশিষ্ট্য আগামী দিনে আলোচনায় আসে বা গবেষণায় আসে, তখন কিন্তু দেখা যাবে যে এই বিষয়টিও তখন প্রবলভাবে আলোচনায় আসবে যে এই সরকারের অন্তত প্রথম 10-11 মাস সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা প্রবলভাবে নিপীড়িত, শোষিত, বঞ্চিত, আক্রান্ত হয়েছেন। এ তো গেল সংখ্যালঘুদের বিষয়। নরেন্দ্র মোদী যে বিষয়টি মোহাম্মদ ইউনূসকে প্রথম দিনই মনে করিয়েছিলেন, তা নিয়ে মোহাম্মদ ইউনূস বিন্দুমাত্র বিচলিত এমনটি কখনো জানা যায়নি। এমনকি তিনি কোনো কঠোর পদক্ষেপ করেছেন তাও নয়, বরং ঢাকার খিলক্ষেতের যে দুর্গা মন্দির বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সেটা সরকারি সিদ্ধান্ত, সরকারি বুলডোজার। এবারে আসি ভারত সম্পর্কে মোহাম্মদ ইউনূস, অর্থাৎ এই প্রতিবেশী দেশ সম্পর্কে মোহাম্মদ ইউনূস কিভাবে বাংলাদেশের বিদেশ নীতিকে বদলাচ্ছেন এবং সেটাকে মূলত একটা ভারত বিরোধী একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশে পালাবদলের পর সবচেয়ে বড় যে ঘটনাগুলি ঘটে, ভয়ঙ্কর ঘটনা, সেটি হচ্ছে যে জেলখানাগুলি থেকে প্রচুর দাগি আসামি পালিয়ে গিয়েছে। আবার ইউনূস সরকারের সহায়তায়, বদান্যতায় বহু দাগি আসামি, দেশবিরোধী আসামি, দেশদ্রোহিতার মামলায় ধৃত আসামি, আবার ভারতের বিরুদ্ধে নাশকতার মামলায় ধৃত আসামি, অর্থাৎ প্রতিবেশী দেশের বিরুদ্ধে নাশকতায় যুক্ত আসামি, তাদের অবাধে মুক্ত করে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত বিরোধী শক্তিকে মোহাম্মদ ইউনূস প্রবলভাবে সহায়তা করেছেন এই 10-11 মাসে। এই শক্তিগুলি এখন আস্তে আস্তে বাংলাদেশে ক্রমশ দানা বাঁধছে এবং ভারতের ওপরে, ভারতের বিরুদ্ধে নানান ধরনের নাশকতা, ষড়যন্ত্র তারা করছে। ইতিমধ্যে একাধিক ঘটনায় সেগুলি সামনেও এসেছে। দেখা যাচ্ছে যে এই যে ভারত বিরোধী শক্তি, তাদেরকে দমন করা, এর কোনো রকম প্রচেষ্টা ইউনূস সরকারের তরফে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে যারা শক্তি, যে দুষ্কৃতীরা জেল ভেঙে পালিয়েছে বা জামিনে মুক্ত, তাদেরকে যে আবার কারাগারে এনে বন্দি করে জেলখানাতে আটকে রাখার চেষ্টা, এরকম কোনো চেষ্টা ইউনূস সরকারের তরফে কিন্তু দেখা যায়নি। এবং এটা ভারতের জন্যে অত্যন্ত উদ্বেগের। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তিনি বারে বারে এই বিষয়টি নিয়ে কিন্তু সরব হয়েছেন, ভারতের উদ্বেগের কথা বলেছেন। তৃতীয় যে বিষয়টি ভারত সরকারের জন্য অত্যন্ত বিরক্তিকর মনে হয়েছে ভারত সরকারের, যে ইউনূস সরকারের এই কয়েক মাসের কার্যকলাপে, সেটি হচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চল যে অংশটা, উত্তর পূর্বের যে রাজ্যগুলি, যে 7টি রাজ্য, সেটা নিয়ে ইউনূসের আপত্তিজনক মন্তব্য। এবং এই মন্তব্যগুলোর পেছনে বোঝাই যাচ্ছে যে তাদের একটা পরিকল্পনা কাজ করছে। ভারতের এই অংশটাকে বিচ্ছিন্ন করা, ভারত থেকে বিচ্ছিন্ন করার অনেক রকম শক্তি কাজ করছে। চীন একভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আমেরিকার একটা পরিকল্পনা আছে যে এই উত্তর পূর্বের অংশটিকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় এবং সেটাকে যদি একটা আলাদা রাষ্ট্র হিসেবে গঠন করা যায়, তাহলে সেখানে আমেরিকা উপনিবেশ গড়তে পারে। চীনও ঠিক একইভাবে মনে করে
যে উত্তর পূর্বের ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে যদি বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা যায়, তাহলে সেখানে তারা উপনিবেশ গড়তে পারে এবং ভারতের ওপর তারা প্রবল রকম সামরিক এবং অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। এটা তাদের বাসনা। বাংলাদেশের অভ্যন্তরেও কিছু মানুষ ঠিক এইভাবে ভাবেন। প্রধান উপদেষ্টা হওয়ার পরে জানা যাচ্ছে যে এইভাবে যারা ভাবেন তাদের মধ্যে মোহাম্মদ ইউনূসও আছেন। তিনি অর্থনীতিবিদ হিসেবে এর আগে একাধিকবার এই প্রসঙ্গ বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করলে পরে তার সুবিধা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি পাবে। একেবারেই ঠিক কথা। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই কথার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তিনি যখন একটি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা এবং যখন বলেন যে ভারতের উত্তর পূর্ব হচ্ছে ল্যান্ডলকড, তিনি এইটাই বলতে চাইছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ করে সেখান থেকে বাণিজ্য করা অত্যন্ত কঠিন। তার কারণ বে অফ বেঙ্গল অবধি পৌঁছতে হলে, বঙ্গোপসাগরে পৌঁছতে হলে বাংলাদেশের ওপর দিয়ে যেতে হবে। এখন এই কথাটা যখন একজন রাষ্ট্রের প্রধান কর্ণধার বা রাষ্ট্রপ্রধান যখন বলেন, তখন কিন্তু সেটা সাধারণ কথা থাকে না, অর্থনীতির কথাও থাকে না, বরং কূটনীতিক পরিস্থিতিকে আরও বেশি উত্তেজিত এবং কি বলা যায় অস্থির করে তোলে। মোহাম্মদ ইউনূস যে ইঙ্গিতটা করেছেন সেটা কিন্তু ওই সেই শক্তির কথা, অর্থাৎ যারা স্বপ্ন দেখে যে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সেখানে একটা নতুন দেশ গড়ে উঠবে। বারে বারেই দেখা যাচ্ছে যে বিগত এই কয়েক মাস ধরে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস কথায় 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 ভারতের উত্তর পূর্বকে তার আলোচনায় টেনে আনছেন। অর্থাৎ ভারতের সার্বভৌমত্বকে নিয়ে তিনি খানিকটা খেলা করার চেষ্টা করছেন। এই যে তিনি চেষ্টাগুলি করছেন, এই চেষ্টা যে তিনি নিজে থেকে করছেন এমনটা নাও হতে পারে, সেই সম্ভাবনাই বরং কম। বরং কিছু বহিরাগত প্ররোচনা, সেটা মার্কিন প্ররোচনা হতে পারে, সেটা চীনা প্ররোচনা হতে পারে, সেই প্ররোচনার ফাঁদে পা দিয়ে বা তার নিজের মানসিকভাবে তিনি এই রকমটি মনে করেন, তাই তিনি এই বিষয়গুলি করছেন। এছাড়া নানান সময়তে তার কথাবার্তা এবং তার উপদেষ্টাদের যে ভারত বিরোধী বক্তব্য, অর্থাৎ কথায় কথায় তাদের যে স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঠিকই তো, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের মানুষ ঢাকার জয়ধ্বনি দেবে, এ নিয়ে সংশয়ের কি আছে, এ নিয়ে প্রশ্ন তোলার কি আছে? প্রশ্ন হচ্ছে এই তুলনা টানা নিয়ে, অর্থাৎ একটা অস্থিরতা তৈরি করা ভারতের সঙ্গে, সেটা ইউনূসের উপদেষ্টারা যেভাবে করছেন তাতে প্রধান উপদেষ্টাকে কখনো কিন্তু মনে হয়নি যে তিনি এগুলি না হোক বা এগুলি তিনি বন্ধ করতে চান। আমি এই ব্যাপারে অবশ্যই স্বীকার করব, অবশ্যই উল্লেখ করব যে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা, বিদেশ বিষয়ক উপদেষ্টা বা ওই দেশে যাকে বলা হয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, যিনি একজন পেশাদার কূটনীতিক ডিপ্লোম্যাট, তিনি কিন্তু ঠিক এই কথাগুলিতে কখনো সুর মেলান না। তিনি খুব সংযত এবং তিনি মেপে পা ফেলেন এবং তিনি একাধিক সময়তে এই কথা বলার চেষ্টা করেছেন তার সহকর্মীদের উদ্দেশ্যে যে কূটনীতি বা বিদেশ নীতি এটা ঠিক মাঠঘাটের রাজনীতি নয় এবং এখানে সকলের মন্তব্য করা সাজে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক সেটা চলছে কিন্তু প্রধান উপদেষ্টার অফিস থেকে। অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বিদেশ সফর থেকে শুরু করে নানা রকম কর্মকাণ্ডে তার বিদেশ মন্ত্রক অদ্ভুতভাবে নীরব। ফলে সেখানে একটা বিরোধ আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সে বিরোধ বাংলাদেশের অভ্যন্তরীণ, আমরা তার মধ্যে এক্ষুনি খুব বেশি আলোচনায় যাচ্ছি না। কিন্তু যে কথা বলছিলাম যে আম যখন কূটনীতির আম, তখন সেই আমের স্বাদ, সে আম যাতে যত উন্নত, যত ভালোই হোক না কেন, হাড়ি ভাঙা হোক কি অন্য যাই হোক না কেন, সেই আমের স্বাদ নিয়ে কিন্তু চর্চা অবশ্যম্ভাবী যখন সেটা কূটনীতির আম। যে পরিস্থিতি, যে প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূস এই আম পাঠিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা কূটনীতির সৌজন্য করতে চাইছেন, সেই সময় দেখা যাচ্ছে যে
এই 10 মাসে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি কিন্তু অসৌজন্যের নজিরই গড়েছেন। অকারণে, যেটাকে বলা হয় চলতি কথায় পায়ে পা দিয়ে ঝগড়া করা, যেগুলির কোনো প্রয়োজনও ছিল না। দুটি প্রতিবেশী দেশ পাশাপাশি থাকবে, একে অপরের বিপদে একে অপরের ভালো সময়ে পাশে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল যে কিছু শক্তির প্ররোচনায়, যেমন পাকিস্তানের ভূমিকা এ নিয়ে অবশ্যই আলোচনায় আসবে, এবং ইউনূস সরকারের বিভিন্ন পদক্ষেপও বোঝা যাচ্ছে যে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্র বা বিদেশ নীতিকে পাকিস্তানের আইএসআই বা তাদের মতাদর্শে চালিত করার প্রভূত চেষ্টা নানানভাবে হচ্ছে। বাংলাদেশ কাদের সঙ্গে জোট গড়বে এ নিয়ে ভারত কেন কোনো প্রতিবেশীরই বলার কিছু নেই, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বোঝাপড়া এবং সেই বোঝাপড়াতে চীনের যে উদ্যোগ, এটা নিয়ে ভারতের আপত্তি তোলা বা সংশয় প্রকাশ করা, এটাকে কিন্তু অবান্তর বা অস্বাভাবিক বলা যাবে না। তার কারণ জঙ্গিপনা ভারতের বিরুদ্ধে, জঙ্গি সন্ত্রাস, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া, এই সব কিছুর ক্ষেত্রেই পাকিস্তানের ভূমিকা দিনের আলোর মতো স্পষ্ট। চীন যেভাবে পেছন থেকে পাকিস্তানকে মদত করে আসছে বিভিন্ন সময়তে, এমনকি এই যে 2 মাস আগে যে সংঘর্ষ ঘটে গেল ভারত পাকিস্তানে, এখন জানা যাচ্ছে যে পেছন থেকে চীন কিভাবে পাকিস্তানকে সামরিকভাবে সহায়তা করেছে। ফলে চীনের এই যে চরিত্র, এটা ভারত সরকার জানে। স্বভাবতই বাংলাদেশের সঙ্গে ভারতের যে মৈত্রীর সম্পর্কটি তৈরি হয়েছিল, সেই বাংলাদেশ যখন ঘন ঘন ইসলামাবাদ আর বেজিংয়ের নেতাদের সঙ্গে করমর্দন করছে, তখন ভারতের মোটেই সেটা ভালো লাগার কথা নয়। স্বভাবতই যে মোহাম্মদ ইউনূস পাঠিয়েছেন, নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রী সৌজন্য মেনে তাকেও প্রত্যুত্তরে কোনো উপহার পাঠাবেন, শুভেচ্ছা বার্তা পাঠাবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন, এই সবই করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কূটনীতির আমের স্বাদ কিন্তু মিষ্টি হবে না, অবশ্যই টক হবে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।